প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি আজকে ওই বিষয়টা নিয়ে আরও একবার এলাম। এই কারণে এলাম, কারণ যেটা দেখছি সেটা হচ্ছে যে এখনও বিভ্রান্তি যাচ্ছে না। এখনও অনেক মানুষ নানা প্রশ্ন তুলছেন, কেন হলো। যেটা হচ্ছে জয়েন করানো। দুদিন আগে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একটা জয়েনিং কর্মসূচি করেছেন। সেখানে টিএমসির রাজ্যসভার এমপি ছিলেন, যারা পদত্যাগ করেছেন কদিন আগে, তাদেরকে জয়েন করিয়েছেন। সুখেন্দু শেখর রয়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইক জয়েন করানো হয়েছে। এবং তারপরেই সন্ধ্যায় খবর এলো যে ওনারা যেসব পদকে ছেড়ে এসছেন, পদত্যাগ করেছেন, সেখানে যে উপনির্বাচন হতে চলেছে 24 তারিখে, তো সেখানে বিজেপির তরফে ওনাদেরকেই প্রার্থী করা হচ্ছে। যদিও আমি আভাসটা অনেক আগেই দিয়েছিলাম, অনেক দিন আগে আমি বলে দিয়েছিলাম, তার ব্যাখ্যা তখনও দিয়েছি, যেদিন জয়েন করানো হলো সেদিনও দিয়েছি যে ব্যাপারটা কি, অঙ্কটা কি। কিন্তু আমি দেখছি এখনও অনেক মানুষ প্রশ্ন তুলছেন, এটা কি করলো বিজেপি, টিএমসির লোকেদেরকে কেন জয়েন করিয়েছে। শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে দরজা বন্ধ থাকবে, তো দরজা বন্ধ, তো জানালা দিয়ে কি করে সব ঢুকে পড়ছেন বা কেন এইসব করছেন। আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে তোলপাড় তৈরি করা হচ্ছে। বিজেপিরও একাংশের লোকজন এই প্রশ্ন তুলছেন, এটা কি করলো, টিএমসিকে হটিয়ে আমরা ক্ষমতায় এসছি, পরিবর্তন এলো, আবার সেই টিএমসির লোকেদেরকে নিয়ে আসা, এসব বলা হচ্ছে। আর এটাও বলা হচ্ছে যে এসেছে ওখানে সিট খালি হয়েছে, অন্য কাউকে প্রার্থী করতে পারতো, তো ওনাদের কি কেন ওখানে প্রার্থী করা হলো। এসেছেন ওনাদেরকে না এখন করে অন্য কাউকে প্রার্থী করা হতো। আর কি কেউ নেই বিজেপির, কি কেউ নেই প্রার্থী হওয়ার মতো? এটা কি করলো বিজেপি। আর শ্রমিক ভট্টাচার্য একটা মন্তব্য করেছিলেন, খারাপ তৃণমূল ভালো তৃণমূল, এখন সেটাকে নিয়েও কটাক্ষ চলছে। এরা তাহলে কি ভালো তৃণমূল? তাহলে অমুকজনও কি ভালো হয়ে যাবেন? মানে যেটা হয় আর কি, যেভাবে দাগলে হয় সেটা চলছে। আমি দর্শক যেটা বলে এসেছি, এবং আমার কথাগুলি পরপর মিলছে, দেখতে পাচ্ছেন যে এর পেছনে একটা অঙ্ক আছে, সিম্পল। লোকসভাতে কতগুলো বিল পাস করাতে হবে, তার মধ্যে মহিলা আসন সংরক্ষণের বিল 33%, তার সঙ্গে ডিলিমিটেশন আছে, আসন পুনর্বিন্যাস 850 মতো করা হবে লোকসভাতে, মানে পার্লামেন্টে। আর একটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এক দেশ এক ভোট, একসঙ্গে ভোট হবে। এইরকম গুরুত্বপূর্ণ কিছু বিল আছে, সেগুলো পাস করাতে হবে। পাস করাতে গেলে একটা নাম্বার দরকার, সেই নাম্বারটা ওখানে নেই। সরকার গঠনের জন্য অর্ধেকের বেশি নাম্বার হলেই সরকার গঠন চালানো যায়, 272 বেশি হলে, 272-এর বেশি হলে। কিন্তু এই ধরনের বিল পাস করাতে গেলে প্রদত্ত ভোটের, মানে যত ভোট পড়বে তার 2/3 সমর্থন প্রয়োজন। তো সেটা যেহেতু নেই, কিন্তু ওই বিলগুলো পাস করানো জরুরি আছে। তো সেই জন্যে কিছু কৌশল, আমি বলেছি যে আমার মনে হচ্ছে যে কিছু কৌশল অবলম্বন করা হচ্ছে। কোথাও 2/3 এমপিকে অন্যদিকে সাইড করে দেওয়া হচ্ছে, আর কোথাও বা পদত্যাগ করিয়ে সেই আসনে বিজেপির টিকিটে জিতিয়ে আনার চেষ্টা হচ্ছে। এটা আমি ঠাড়ে ঠোড়ে অঙ্ক কষে বুঝিয়েছি অনেকবার। বলেছি যে এটা আমাদের দেখতে খারাপ লাগছে, বাঙালি এখানে আমরা পরিবর্তন চেয়েছিলাম, এসেছে তৃণমূলকে হটিয়ে, এবং তৃণমূলের কাউকে আমরা ভালো চোখে দেখি না। স্লোগানও এখানে হয়েছে 1 2 3 4 তৃণমূলের সব, তারপরও কেন? তো এটা খারাপ লাগছে আমাদের এখানে। কিন্তু খারাপ শুধু এটা বললে তো হবে না, এটা আমাদের রাজ্যের নিরিখে ব্যাপার। কিন্তু কেন্দ্র বা কেন্দ্রীয় নেতৃত্ব তারা গোটা দেশের নিরিখে ভাবছে। তো দেশের নিরিখে তারা হয়তো এরকম ভাবছে, মানে যে অংশটা আর কি, তো যে বাংলাতে কিছু মানুষ হয়তো ক্ষুব্ধ হতে পারেন এই কারণে। তবুও একটু বেছে বুঝে যদি নেওয়া যায়, যাদের বিরুদ্ধে খুব বেশি দাগ নেই, আর মানুষ প্রশ্ন তুললেও তাদেরকে আবার পরে বুঝিয়ে দেব, উন্নয়ন তো আমরা ওখানে করছি, কিন্তু ওই সমর্থনটা নিতে পারলে যদি এই বিলগুলো পাস করানো যায়, এটা ন্যাশনাল একটা ইন্টারেস্ট, দেশের স্বার্থে ভালো। ছোট ছোট লোকসভা কেন্দ্র হলে উন্নয়নের গতি বাড়বে, মহিলাদের প্রতিনিধিত্ব বাড়বে, এক দেশ এক ভোট, একসঙ্গে ভোট হলে খরচা অনেক বাঁচবে, অনেক সাশ্রয় হবে। মারামারি খুনোখুনি যেটা আমাদের এখানে হয়,
এই অশান্তি হবে না। আর গোটা 5 বছর একবারই ভোট হবে, আর সারা 5 বছর শুধু উন্নয়নের কাজ হবে। কোনো আর এই ভোটের জন্য একবার চর্চা, সেই ভোটের জন্য আরেকবার চর্চা, মডেল কোড অফ কন্ডাক্ট লাগু রাখা, উন্নয়নের কাজ করো বন্ধ থাকা, এইসব হবে না। ভোট একবারই হবে, আর 5 বছর নিশ্চিন্তে শুধু কাজ হবে। আবার 6 মাস আগে থেকে পলিটিক্স হবে। এটা তো একটা দেশের উন্নতির ক্ষেত্রে ভালো তো, তাই না? তো সেন্টার এরকম কিছু একটা ভেবে এটা করছে। তো যা হচ্ছে এটা একটা কৌশল। সব কথা বিজেপির নেতারা প্রকাশ্যে যে বলতে পারছে সেটা না। বিজেপি নেতারা কি বলছেন, আমরা বলেছি আগেই ভালো মন্দ লোক সবেতেই আছেন, ভালো লোকেরা আসুন। তো সেরকমই যাদেরকে দেখতে পাচ্ছি এনারা গুণী মানুষ, তাই এনেছি, এনারা এইভাবে ব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু ওনারা তো আর ওই রকম আমরা এরকম করছি গো, ওদেরকে পদত্যাগ করিয়েছি, ওদেরকে আবার সেই ওখানেই প্রার্থী করবো বলে রাজি করিয়েছিলাম, এটা তো আর কোনো দল কি ভেঙে বলতে পারে? কোনো দল কি ভেঙে বলতে পারে কথাটা? তো দল একটা ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু ভিতরের অঙ্কটা হচ্ছে এটা, যেটা আমি বারবার বলার চেষ্টা করছি। কিন্তু তারপরও দেখছি কেউ বলছেন এটা কি হচ্ছে, আবার আমাদেরকেও দোষারোপ করছেন কেউ কেউ যে হচ্ছে সাফাই দিতে নেমে পড়েছেন কিছু লোক, তারপরে এই অমুক দলের হয়ে একেবারে চটি চাটতে শুরু করে দিয়েছেন। দেখুন, চটি চাটা দল একটাই ছিল, সে দলের বিলুপ্তি ঘটে যাচ্ছে, আর চটি চাটা বলে কিছু নেই। এবার আমরা যেটা করছি, এটা চটি চাটা বলতে পারেন, সেটা আপনাদের বিষয়, দালাল বলতে পারেন, কিন্তু আমাদের লক্ষ্য একটাই, পরিবর্তন তো এসছে পলিটিক্যালি, এবার রাজ্যের আসল পরিবর্তন চাই। একটা সরকার এলো, 2 মাস পর থেকে তাকে পরিবর্তনের জন্য ডাক দিয়ে দেবো, এর থেকে মূর্খামি আর কি হতে পারে? আমরা একটা সরকারকে দেখলাম 15টা বছর, একটা পাথর ছিল, তাকে সরানো হলো ভালো কিছু করার জন্যে। একটা সরকার এসেছে, তো তাকে দিয়ে ভালো কিছু করাবো না, 2 মাস পর থেকে ফের পরিবর্তনের ডাক দেবো, তো দিয়ে তারপর কি হবে? আবার এরপর কে আসবে? আমাকে বলুন তো, বিজেপির বাইরে একটা কাউকে বলুন যারা এলে আপনারা খুব সন্তুষ্ট হবেন, বিরাট কাজ। আমাকে একটা দলের নাম বলুন তো দেখি। কিছু বিষয় নিয়ে প্রশ্ন থাকবেই, সমালোচনা নিশ্চয়ই করবেন শাসক দলে, কেন করবেন না? কিন্তু আমাকে একটা দল দেখান এই মুহূর্তে দাঁড়িয়ে, যাদেরকে আপনারা ভরসা করতে পারবেন, যারা এলে বিরাট উন্নতি হবে। নাকি যে দলটার সরকার আমরা দেখছি এখানে, সেই দলটাকে আমরা ইউজ করতে পারি? কি দেখছেন আপনারা? এমন একটা দল যে দলের ফিনান্সিয়াল ব্যাকআপ আছে সেন্টার থেকে, এবং তারা সেই সদিচ্ছা দেখাচ্ছেও। 2 মাসে দেখছেন কীরকম কাজকর্ম হচ্ছে, সেন্টার থেকে এসে বারবার নানান সব প্রকল্পের ব্যাপারে বলা হচ্ছে, শাহ আবার আসছেন শুনছি, সিকিউরিটির ব্যাপারটাও দেখা হচ্ছে। তো এই রকম আঁটো সরকার, আর এই বলুন তো, এরকম সরকার দিতে পারবে কোন দল আমাদের রাজ্যে এই মুহূর্তে আছে বলুন তো? আমাদের বুদ্ধিমানের কাজ কি হবে? এই সরকারটাকে আমাদের উন্নয়নে বেশি করে কাজে লাগানো, নাকি ওই চিৎকার করা ফালতু ন্যারেটিভ, যেটা বিরোধী পলিটিক্যাল পার্টির লোকেরা করতে চাইছেন তাদের পলিটিক্যাল জমি পাওয়ার জন্য, কোনটাতে আমাদের সামিল হওয়া উচিত? আমাদের ওটাতে সামিল হওয়া উচিত না, এটাতে সামিল হওয়া উচিত, এই সরকারটাকে বেশি করে কাজে লাগানো উচিত। সেই জন্য আমার কথাগুলো সরকারকে কীভাবে কাজে লাগিয়ে রাজ্যের আমূল পরিবর্তন, প্রকৃত পরিবর্তন, উন্নয়নের যে ব্যাপারটা হয়, সেই পক্ষে আমি কথাগুলো বলে যাচ্ছি, এখনও বলে যাচ্ছি। আর চোর ছাঁচোদেরকে ধরতে হবে, ব্যবস্থা নিতে হবে, সেটা বলে যাচ্ছি। যখন দেখবো যে বলে এটাও হলো না, আমাদের কাছে এত প্রত্যাশা থাকা সত্ত্বেও, কারণ আমাদের কাছে এটাই প্রত্যাশা যে এমন একটা সরকার, ডাবল ইঞ্জিন সরকার, এরা পারবে না তো কারা পারবে? ফলে বিরাট প্রত্যাশা আছে, কিন্তু যদি কখনো সেই প্রত্যাশা ভঙ্গ হয়, সত্যি হতাশ হয়ে পড়লাম যে এরাও করলো না, তখন আমাদেরকে নিশ্চয়ই আবার বিকল্প কিছু ভাবার কথা বলতে হয়, বিকল্প তৈরি করতে হবে, দরকার হলে, না থাকলেও তৈরি করতে হবে। কিন্তু আমরা তো টেস্ট করবো, একবার চেষ্টা তো করবো। একটা সরকার 2 মাসে সব কিছু তো করতে পারবে না। এক হচ্ছে ওই রকম কালচার ছিল, সেটাকে সরাতে হচ্ছে, পাথরকে সরাতে হচ্ছে, সেই কালচার এখনও থেকে গেছে, সেগুলোকে সরাতে হচ্ছে, মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন। তো এটাকে ইউজ করবো না। তো এটা বলছি বলে আমাকে কেউ দেখে দিচ্ছেন, দেখে দিতে পারেন। আমার টার্গেট, আমি সবসময় নির্দিষ্ট ফোকাসে এগোই। গত সরকারের আমলেও আমি যেভাবে চলেছি, আমাকে অনেক মানুষ দেখেছেন আর করেছেন, আমার ফোকাস নড়েনি। এখনও আমার যে টার্গেট, প্রকৃত উন্নয়নের ব্যাপার, সরকারকে যতটা পারা ইউজ করা যায়, সরকারের দৃষ্টিতে এনে সমস্যার সমাধান করা যায়, সেই কাজটা কিন্তু আমি করে যাব। ফলে ওটা হচ্ছে আমার প্রাইম লক্ষ্য। আর এই বিষয়গুলোকে নিয়ে যেভাবে একটা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, যদি এইরকম বিভ্রান্তি তৈরি করা হয়, তাহলে সরকারের যে উন্নয়নমূলক যে কাজকর্ম, সেখানে তো ব্যাঘাত ঘটবে। আর এটা নিয়ে এত বিভ্রান্ত হওয়ার কি আছে? কেন ভাবছেন যে টিএমসির চোর ছাঁচোরা সব জায়গা পেয়ে যাবেন? শ্রমিক ভট্টাচার্য যেদিন এই জয়েনিং কর্মসূচি করেছেন, সেদিনও কিন্তু ওই কথা বলেছেন যে ওই তোলাবাজ, চোর, ছ্যাঁচোর, চাকরি চোর, দাগি, এদের কিন্তু কোনো জায়গা নেই। আর ওটা বলেছেন কিছু ক্ষেত্রে ব্যতিক্রম সিদ্ধান্ত নিতে হয়,
দলের সঙ্গে খাপ খাওয়াতে হয়। তো এটা একটু তো বুঝতে হবে তো, যে যেটা হচ্ছে সবটাই হচ্ছে ওই ন্যাশনাল ইন্টারেস্ট, এবং একেবারে স্পষ্ট করে বলে দাঁড়ায় ওই বিলগুলোর স্বার্থে। ওইগুলো পাস হয়ে গেলে তার কি লাভ হবে অনেকবার ব্যাখ্যা দিয়েছি, বিজেপিও পলিটিক্যালি অনেক বেনিফিটেড হবে তার ব্যাখ্যাও দিয়েছি। তো কেন ওটাকে নিয়ে এখনও বলছেন? এই যে বলছেন ওনাদেরকে কেন প্রার্থী করা হলো, আরে প্রার্থী করা এটা সব বলতে হয় ভেঙে। এটা কেউ কেউ বলছেন যে তাহলে কি ওরকমই শর্ত হয়েছিল যে আপনারা সরে আসবেন, আপনাদেরকে প্রার্থী করব, তাহলে কি ওইরকম শর্ত হয়েছিল? এরকম শর্ত করেছিল বিজেপি? হ্যাঁ, শর্ত হয়েছিল, বুঝুন শর্ত হয়েছিল। যারা ওখানে বসেছিলেন তাদেরকে তো তাদের তো এখন পদত্যাগ করার কোনো প্রয়োজন ছিল না, তো তাদেরকে তো ডিম ছুটতে যাচ্ছিলেন না, তারা তো রাজ্যসভার এমপি, তারা ড্যাং ড্যাং করে দিল্লিতে বসেই জীবনটা কাটিয়ে দিতে পারতেন। কার 3 বছর, কার 3.5 বছর, সব সময় ছিল। তারা পদত্যাগ করেছেন, কেন করেছেন? তারা পদত্যাগ কেন করতে যাবেন? ছিল, শর্ত ছিল, কারণ এই মুহূর্তে বিজেপির সংখ্যাটা জরুরি। কেউ কেউ বলছেন আরে যখন করতো তারপর দেখা যেত, তারপর কী করতে হবে? 3.5 বছর পর তারা করতেন, তখন আমার কী লাভ হবে? আমার তো এখন সংখ্যাটা দরকার, রাজ্যসভাতে এমপি সংখ্যা বৃদ্ধি করতে হবে, এখন দরকার এমপি সংখ্যা বৃদ্ধি করতে হবে। তো এখন না ফাঁকা করে ওখানে বিজেপির সিটে, বিজেপির টিকিটে না যেতে লাগ, তখন করে আমার কী লাভ? এখন তো ভোটটা হবে এই বাদল অধিবেশনে। সেই জন্য ওনাদেরকে যদি ওই রকম না বলা হতো, থোড়ি ওনারা পদত্যাগ করতেন, আর না করলে জায়গাটা খালি হতো। আর খালি না হলে কোথায় আপনি আবার বিজেপি প্রার্থী দেবেন অন্য কাউকে? সেই সুযোগটা পেতেন কোথায়? খালি না হলে কাউকে তো প্রার্থী করতে পারতেন না, ওনারা টিএমসি এমপি থেকে যেতেন। আর যদি এইরকম পজিশন হতো, আবার কেউ কেউ বলছেন ঠিক আছে ওখানে ছিলেন, ভোটটা নিয়ে নিতে পারতেন আন্ডারস্ট্যান্ডিং করে, দলে নেওয়ার কী আছে? আর এটাও বুঝতে হবে, ভোট অঙ্ক দেওয়া যায় না। যদি কোনো দলের কেউ এমপি থাকেন, দলের হুইপের বাইরে অন্যদিকে ভোট কেউ দিতে পারেন না, দিলে দল ত্যাগ বিরোধী আইন প্রয়োগ হয়ে যায় তাদের বিরুদ্ধে। লোকসভার ক্ষেত্রে যেমন দেখছেন যে সংখ্যক এমপি ছিল টিএমসির, যারা ছিলেন তাদের সেখানে কিন্তু ভোট হচ্ছে না, পদত্যাগের ব্যাপার নেই, আসলে ওখানে দরকারও নেই। ওখানে 2/3 অন্যদিকে চলে গেছেন, 2/3 টোটাল এমপি সংখ্যার 2/3 সরে গেলে, আমি কতবার বুঝিয়েছি এগুলো, কতবার বোঝাবো বলুন তো একই ভিডিও। তো 2/3 চলে গেছেন বলে ওখানে দল ত্যাগ বিরোধী আইন হবে না, ওনারা ভোট দিতে পারবেন। ওনারা একটা অন্য দলে কী সব কোথায় গেছেন, এনসিপি নাকি, ওনারা চাইলে এনডিএকে সমর্থন করতে পারেন বিলের, তাহলে ওখানে ভোটের ব্যাপার নেই। কিন্তু এখানে 3 জন, তো এদের তো মানে এমপি সংখ্যা কত 12-13 না এরকম কত, যাই হোক এরকম শুনেছিলাম। তো 2/3 তো ভেঙে আসেননি আপের মতো, আপ যেমন চাড্ডার এতে 2/3 একসঙ্গে ভেঙে চলে এসেছিলো, তাহলে ওখানে ভোটের কোনো প্রয়োজন হয়নি, পদত্যাগের কোনো প্রয়োজন হয়নি। এখানে যেহেতু সংখ্যাটা কম 3 জন, সেটাও বিজেপির জন্য বেনিফিট, লাভের ব্যাপার আছে। তো সেই জন্য এখানে ভোট করাতে হয়েছে, উপনির্বাচন করাতে হচ্ছে এই স্বার্থে, এটা বুঝতে হবে। আর পলিটিক্স না শুধু ওই জনতার ভোটে পলিটিক্স হয় না আজকাল, সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, বলতে পারেন, সেটা অন্য বিষয়। কিন্তু এখন পলিটিক্স, ইনার পলিটিক্স, সংসদের মধ্যে পলিটিক্স, এগুলো চলে। কিছু পলিটিক্যাল কৌশল থাকে, এত বড় দেশ, এত মত, তাদেরকে নিয়ে লক্ষ্যকে সামনে রেখে এগোনো সহজ ব্যাপার নাকি? তো কিছু কিছু জায়গায় কিছু কিছু কৌশল করতে হয়। তো সেটাকে কেন এত গুলিয়ে ফেলছেন? কেন বিজেপির তৃণমূলীকরণ ভেবে ফেলছেন? এত সহজ না। তৃণমূল নামক দলটাই তো থাকবে না। এখন ঋতু তৃণমূল অমক তমক রয়েছে, এটারও অস্তিত্ব দেখতে পাবেন না থাকবে বলে, ছত্রখান হয়ে যাবে। এটা ভাবুন না। যদি আপনারা মনে করেন এই যে ঋতব্রত তৃণমূল এদিক করা, পার্লামেন্টে ভাঙা, এটা বিজেপি করেছে, তার বেনিফিটটা তাহলে ভাবুন, তার রেজাল্টটা ভাবুন। আজকে তৃণমূল কংগ্রেস যে দানা বাঁধতে পারছে না, দেখুন ভয়টাই ধরিয়ে কতদিন রাখবেন, জেলে কতদিন রাখবেন? একটা সময় পরে তারাও তো বেরিয়ে আবার ঐক্যবদ্ধ হতে পারেন, আবার তারা তো মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করতে পারেন না একটা সময় পরে। তো সেই জায়গা থেকে যে ভাঙাচোরা তৃণমূল কংগ্রেস দেখছেন যে কিছুই করতে পারছে না, ইস্যু হাতে পেলেও তারা দাঁড়াতে পারছে না, সরকার তার মতো করে কাজ করে যাচ্ছে, এটাও তো ভাবতে হবে। এটাও তো পলিটিক্যাল চাল, পলিটিক্যাল কৌশল, যে বিরোধীদেরকে পুরো ছত্রখান করে দেওয়া হয়েছে। ফলে এতটা বিভ্রান্ত হয়ে যাওয়ার কোনো দরকার নেই। দলটা বিজেপি, তাদের ভাববার প্রচুর লোক আছেন, বিরাট বিরাট লোক আছেন, ভাববার লোক আছেন বলেই একটা দল গোটা দেশ জুড়ে রাজ করছে। সামনাসামনি দাঁড়ানোর মতো কোনো দলকে দেখতে পাওয়া যাচ্ছে না। এমনি আপনারা আমার মাথায় বুদ্ধি এত বেশি যে ওনাদের কৌশলকে আমরা ভুল প্রমাণ করছি। হ্যাঁ, আমাদের খারাপ লাগার জায়গা ওটাই যে টিএমসি নামক দলটার নাম শুনলেই আমরা নাক ছিটকাই।
যাদেরকে নেওয়া হচ্ছে তাদেরও অনেকের বিরুদ্ধে আমাদের অনেক ক্ষোভ টোভ আছে। সেটা একটা জায়গা, এটা আপনাদের এটা যে খারাপ লাগছে এটা অস্বাভাবিক কিছু না। তৃণমূলে কাউকে জয়েন করালে দেখতে সত্যিই খারাপ লাগছে, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনাদেরকে একটু ডিপলি ভাবতে হবে, হাই কী হলো, হাই কী হলো, হাই কী হলো। এরপর তাহলে কি মমতা ব্যানার্জিকেও নিয়ে নেবেন নাকি, অভিষেকও নিয়ে নেবেন, নিয়ে নেওয়া হবে নাকি? এগুলো একটু বেশি বেশি ভেবে ফেলছেন। যাই হোক, তবে ভাবুন, এই যে ভাবছেন এটাও খারাপ না, ভাবুন, ভাবার পরে উত্তরও পাবেন, এটাও আমি বলতে পারি। তৃণমূল কংগ্রেসের কিছু আর থাকবে না দর্শক আগামী দিনে, এটুকু পরিষ্কার। বরং দেশকে নতুন করে সংঘবদ্ধ করতে, দেশের ঐতিহাসিক পরিবর্তন আনতে, এক দেশ এক ভোট ভাবছেন কত বড় ঐতিহাসিক পরিবর্তন হবে এটা হলে। তো আমার এই 3টে এমপিকে নিয়ে আমরা এটা ভাববো না গোটা দেশে এরকম একটা বৃহৎ একটা বিষয় হতে চলেছে, সেটা হলে ভবিষ্যৎটা কী দাঁড়াবে সেটা ভাববো। এদেরকে তো যে কোনো সময় কাঁচি করা যাবে, যে কোনো সময় ব্যবস্থা নেওয়া যাবে, যদি এদের বিরুদ্ধেও কারোর বিরুদ্ধে সিরিয়াসলি অভিযোগ আপনাদের থেকে থাকে। বাকিদের তো ছেড়েই দিলাম। তো একটু ডিপলি ভাবতে হবে, এত বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। সরকারের প্রতি ভরসা রাখুন, দেখবেন যে জন্য সরকারে পরিবর্তন এনেছেন সেটা হবে। ভালো থাকবেন, নিশ্চিন্ত থাকবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।